হ্যালো গাইস, যারা 2024-25-এর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা শুধু ভিডিও। দেখে নাও, এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, 4-5 দিন হয়ে গেল। তো এবিটিএর আজকে তোমাদের টেস্ট পেপারের এক কোশ্চিন অ্যান্সার সলভগুলো করে দিব। কেননা শুধু এই এবিটিএতে শুধু এমসিকিউ যেগুলো কোশ্চিন দেওয়া আছে সেগুলোই একমাত্র অ্যান্সার করে দেওয়া আছে, বাকিগুলো কোনো অ্যান্সার করে দেওয়া নাই। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি আজকে করে দেবো এমসিকিউ আর এসিকিউ। তাহলে প্রথম স্কুল আছে 32 পেজ, ফিজিক্যাল সায়েন্সটা আমি সলভ করে দিচ্ছি তোমাদের। দেখো, তাহলে ফিজিক্যাল সায়েন্সের প্রথম স্কুলে তো কী কোশ্চিন আছে সেটা দেখে নিব। আর একটা বিষয় হচ্ছে, এবিটিএ টেস্ট পেপারে আমি কয়েকটা স্কুল দেখেছি, তার মধ্যে আমি 2-3টা অ্যান্সার ভুল পেয়েছি। কি এমসিকিউতে 2-3টা অ্যান্সার ভুল দেওয়া আছে, সেগুলো তোমরা বই থেকে মিলিয়ে নিতে পারো, বা আমি যেটা করাচ্ছি সেটাও দেখে নিতে পারো। তাহলে দেখো, প্রথম কোশ্চিন কি বলেছে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে তোমার ইনফ্রারেড রশ্মি। তারপর দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে বি নাম্বার অ্যান্সার। সেটা দেখো 0.0821, এইটা হয়ে যাবে অ্যান্সার তোমাদের। তারপরে বলেছে 3 নম্বর কোশ্চেনটা, কত মোল H2-র সঙ্গে 2 মোল O2-র বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। তাহলে এই কোশ্চেনটা আছে ক্যালকুলেটিভ টাইপের। তাহলে শুধু আমি এখানে অ্যান্সার করা আছে 4, তাহলে 4টাই কেন হলো সেটা আমাদেরকে জানতে হবে। শুধু আমি অ্যান্সার এভাবে মুখস্থ করে নিলে হবে না। তাহলে অ্যান্সারটা কীভাবে তোমাদের খাতা দিয়ে করে দেখাচ্ছি। তাহলে দেখো কি বলেছে কোশ্চেনটা, আর একবার দেখে নিই। তাহলে বলেছে কত মোল হাইড্রোজেন মানে H2-র সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল কি উৎপন্ন হবে, স্টিম উৎপন্ন হবে। তাহলে স্টিম উৎপন্ন হবে 4 মোল, তাহলে সেটা আমরা জেনেছি। তাহলে হাইড্রোজেন আর কার সঙ্গে বিক্রিয়া করছে, অক্সিজেনের সাথে। তাহলে কত মোল অক্সিজেন সেটা আমরা দেখব। তাহলে হাইড্রোজেন কি বলেছে দেখে নাও। তাহলে হাইড্রোজেন H2 দেওয়া আছে প্লাস, তারপরে এখানে কত অক্সিজেন বলে দিয়েছে, দেখো সবাই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোথায়, হ্যাঁ, কত মোল H2-র সঙ্গে 2 মোল O2-র বিক্রিয়ায়। তাহলে 2 মোল আমরা আগে O2 নিয়ে নেব, ঠিক আছে, 2 মোল নিয়ে নিলাম। তাহলে এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। স্টিম মানে কি, বাষ্প, আর বাষ্পর সংকেত কি, H2O বলে দিয়েছে 4 মোল। তাহলে স্টিম মানে তার পার্সে লিখেছে S, মানে গ্যাস, মানে এই H2O এটা জলেরও সংকেত, তোমার এটা হচ্ছে তোমার বরফের সংকেত, আর এটাই তোমার স্টিমের সংকেত। শুধু পার্সে তোমাকে এই জায়গাটাতে লিখে দিতে হবে S মানে গ্যাস, তাহলে এটা হলো জলীয় বাষ্পের সংকেত হয়ে গেল বা স্টিমের সংকেত হয়ে গেল। তারপর এখানে যদি আমি S লিখে দিতাম তাহলে কি হতো, S সলিড, তাহলে সলিডের সংকেত মানে তোমার বরফের সংকেত হয়ে যেত। আর যদি L লিখতাম লিকুইড, তাহলে জল, বা সাধারণভাবে H2O লিখলে সেটা জলই ধরা হয়, লিকুইডকেই ধরা হয়। বা এসি কোথাও কোথাও লেখা থাকে অ্যাকুয়াস, একিউ। তাহলে এখানে দেখো, তাহলে এটার ব্যালেন্স করতে হবে। আমাকে এইটুকু দেওয়া আছে কি, H2 হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় কত, 4 মোল স্টিম উৎপন্ন হবে। তাহলে আমি 4 মোল স্টিম উৎপন্ন করে দিলাম। আর এদিকে হাইড্রোজেন বলেছে আর 2 মোল বলেছে। হাইড্রোজেন কত মোল আমাকে হাইড্রোজেন বলে দেয়নি, তাহলে স্টিম উৎপন্ন হয়। তাহলে কত মোল হাইড্রোজেন সেটা আমাকে বের করতে হবে।
তাহলে এখানে দেখো কয়টা হাইড্রোজেন আছে, 4 দুগুণে 8টা হাইড্রোজেন আছে। আর অক্সিজেন কয়টা আছে, 4টা আছে। যদি আমি ব্যালেন্স করি তাহলে 4টা আছে, তাহলে অক্সিজেন এখানে কত আছে, 4টাই আছে। তাহলে হাইড্রোজেন এখানে আছে 8টা, তাহলে সামনে কত লাগবে, 4, 4 দুগুণে 8টা, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার মোল, তাহলে এই যে এইটা হচ্ছে মোল। তাহলে কত মোল আমি হাইড্রোজেন ইউজ করে 4 মোল পেলাম, স্টিম পেলাম। তাহলে এই যে 4 মোল ইউজ করলাম, তাহলে আমি যে 4 মোল স্টিম পেলাম। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 4। তাহলে তোমরা আশা করি সবাই বুঝে গেছো। তাহলে শুধু ওইভাবে মুখস্থ করলে হবে না, তোমাদের ক্যালকুলেটর জেনে রাখতে হবে। তাহলে এই রকম যত টাইপের কোশ্চেন আসবে তোমরা পারবে আশা করি। তারপরে দেখো একটু ভিডিও লেন্থি হলেও তোমরা সময় করে দেখে নেবে, যেহেতু ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবেই। তারপরে হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। তাহলে এরপরে দেখো কয় নম্বর অ্যান্সারটা করালাম এটা, এবার 4 নম্বরটা দেখো। তাহলে বলেছে ওটা তাহলে বি অ্যান্সার হয়ে গেল 4টা। তাহলে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক কত বলেছে, ক্ষেত্র প্রসারণ কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত বলে দিয়েছে, 2 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর মান কত হবে। তাহলে এটাও ক্যালকুলেটিভ টাইপের কোশ্চিন আছে। তাহলে এটাও আমরা করে দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে এটা। তাহলে আমরা একটা সূত্র পড়েছি, কি সূত্র পড়েছি, আলফা বিটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটাকে বলছি আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে তোমার আলফা দিয়ে ডিনোট করা হয়, ক্ষেত্র প্রসারণ বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তোমার গামা। তাহলে তোমার একটা আমরা সম্পর্ক শিখেছিলাম কি, আলফা বাই 1 সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, এই সম্পর্কটা জানি। তাহলে আমাকে কোশ্চিনে কি বলেছে সেটা এবার দেখো। তাহলে কোশ্চিনে কি বলেছে, কোশ্চিন দেখা যাচ্ছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তাহলে কোশ্চিনে বলে দিয়েছে কয় নম্বর, এটা সবটিতে তো দাগ দেওয়া আছে ওই জন্য অসুবিধা হচ্ছে, 4 নম্বর। দেখো কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমার দেওয়া আছে এইটা। তাহলে 2 × 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ করব না, মানে বিটা দেওয়া আছে। তাহলে বের করতে বলেছে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি এই দুটা সম্পর্ক নিলেই হবে। তাহলে এই দুটা, তাহলে এখানে দেখো এই দুটা থেকে আমি কি পাচ্ছি। তাহলে এখানে দৈর্ঘ্যটা বের করতে বলেছে, যেহেতু ক্ষেত্রটা কি বলেছে, কোনটা দেওয়া আছে, হ্যাঁ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তোমার বিটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো বিটার জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম কত, 2 × 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 2। তাহলে এইটুকু কারো বুঝতে, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। তাহলে এইটা 2 কেটে দিলে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি পেয়ে নেব 1 × 10⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এখানে কোথায় আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এটা উত্তর কত আছে, 1 × 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার উত্তর আছে তোমার ডি নম্বরে। তাহলে দেখে নাও ডি নম্বরে অ্যান্সার আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার 5 নম্বরটা। তাহলে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়ে যাবে তোমার 0। সমান্তরাল আলোক রশ্মি যদি পরস্পর যায় তাহলে সেটার হয়ে যাবে চ্যুতি 0। তাহলে এটা ক্যালকুলেটর টাইম, তাহলে এমনি বলে দিলাম। তাহলে দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম দেখা যাচ্ছে, হ্যাঁ
কম সেটি হলো, এটা হয়ে যাবে তোমার বেগুনি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি, আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে তোমার লাল, আর হলুদটা মিডিলে থাকে। তাহলে পরিবাহিতাঙ্কের এসআই একক এটা হয়ে যাবে মো ইন্টু সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটার হয়ে যাবে মো ইন্টু সেন্টিমিটার ইনভার্স। তারপরে আটেরটা দেখো, আটের হচ্ছে তাপমাত্রা বাড়লে অর্ধ পরিবাহীর রোধাঙ্ক কী পায়? হ্রাস পায়। অর্ধ পরিবাহীর রোধাঙ্ক কী পাবে? হ্রাস পাবে। এটা হয়ে গেল। তারপরে দেখো, চলে আসো এই পেজে, কি বলেছে 9 নাম্বার। তাহলে দেখো এখানে বলে দিয়েছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এ একটা মৌল আছে, সেই মৌলটার পারমাণবিক সংখ্যা কত আছে? 92। আর আণবিক ভর কত আছে? 235। তাহলে মৌলটির পরমাণুর প্রথমে একটি কী হচ্ছে? আলফা বিঘটন হলো। মানে আলফা বিঘটন মানে আলফা কণা বেরিয়ে যাওয়া। ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্টি পরমাণুর ভর সংখ্যা কত হবে? তাহলে আমাদেরকে আগে জেনে নিতে হবে আলফা কণা বেরিয়ে গেলে কি কি হয়। তাহলে আমরা আগেই জেনেছি আলফা কণা যদি বেরিয়ে যায়, তাহলে আলফা কণা বেরিয়ে যাওয়ার সাথে সাথে কি হবে? কি হয়ে যাবে? ভর সংখ্যা কত হয়ে যাবে? 4 কমে যাবে। আর তোমার ভর সংখ্যা 4 কমে যাবে, আর পারমাণবিক সংখ্যা কত কমে যাবে? 2 কমে যাবে। তাহলে আর বিটাতে কি হয়? পারমাণবিক সংখ্যা 1 যোগ হয়ে যায়। তাহলে আমাকে শুধু ভর সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমার বিটা বেরোলো তো কি না বেরোলো তো কি, ওটা আর দেখার দরকার নাই, যেহেতু এটা বাড়ছে না, ভর সংখ্যা কমছেও না বাড়ছেও না, ওর কোনো প্রভাব পড়ছে না বিটা কণা যদি বেরিয়ে যায়। তাহলে আলফা কণা কয়টা বেরিয়েছে? প্রথমে একটি আলফা কণা, না, প্রথমে একটি আলফা কণা বেরিয়ে গেছে। হ্যাঁ, একটি আলফা কণা বেরিয়ে গেলে 4 কমবে। তাহলে 235 থেকে যদি 4 কমে যায়, তাহলে ভর সংখ্যাটা কত হয়ে যাবে? 231। তাহলে আশা করি সবাই বুঝে গেছো। তারপরে দেখো, তারপর 10 নম্বর কোশ্চেন, কোনটি সন্ধিগত মৌল নয়? তাহলে সন্ধিগত মৌল কোন কোন শ্রেণীতে থাকে? তাহলে 3 থেকে 12 পর্যন্ত যে যে শ্রেণী আছে সেখানে সন্ধিগত মৌল আমাদের অবস্থান করে। তাহলে এমজি তার মধ্যে অবস্থান করে না, তাহলে এমজি এটা হয়ে গেল 9। তাহলে ধাতব পরমাণুর আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে বাকিগুলো কেন হলো না? ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ করে, এটাও ঠিক, কিন্তু এখানে বলেছে ধাতব, ওই জন্য আমাকে 1 নম্বর অ্যান্সার নিতে হবে। কেন? ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, আর ধাতুগুলো সবসময় ইলেকট্রন সবসময় কি করে? ত্যাগ করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, এটা হলো না। যদি এখানে ধাতব বলে না, শুধু পরমাণু বলতো, তাহলে আমি এই অ্যান্সারটাও নিতে পারতাম। তাহলে আর বাকিগুলো তো হবেই না। তাহলে একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। অ্যানোড রূপে ব্যবহৃত হবে তোমার এউ, মানে সোনা ব্যবহৃত হবে। অ্যানোড রূপে আমরা সোনা ব্যবহার করব। এটা হয়ে যাবে তোমার সি নাম্বার অ্যান্সার। তাহলে আয়রন পাইরাইটাস অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তা হলো, সেই গ্যাসটা হয়ে যাবে SO2। সেই গ্যাসটা কী হয়ে যাবে? SO2। আর পিতলের, তারপর 14 নম্বর কোশ্চেনটা দেখো, পিতলের উপাদান হলো কপার আর জিঙ্ক। পিতলের উপাদান হয়ে যাবে কপার আর জিঙ্ক। তারপরে 15 নম্বর কোশ্চেন, এলপিজির সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হলো, তাহলে যে যৌগের কারণে এলপি সিলিন্ডার লিক হয়ে গেলে যে তোমার দুর্গন্ধটা হয়, তাহলে সেইটা হয়ে যাবে তোমার ইথাইল মারক্যাপটেন। তোমার ইথাইল মারক্যাপটেনও দেওয়া থাকতে পারে, মিথাইল মারক্যাপটেন দেওয়া থাকতে পারে। শুধু মারক্যাপটেন যদি দেওয়া থাকে তাহলে সেটাই অ্যান্সার করে দিবে। তারপরে দেখো, এইটুকু তো আমাদের টেস্ট পেপার অ্যান্সার দেওয়া ছিল। তারপরে এবার দেখো কি তোমার এসিকিউ। তাহলে এইখানটায় দেখো এইটুকু দেওয়া নাই, তাহলে এইটুকু তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? তাহলে এইটার উত্তর হয়ে যাবে ভ্যান অ্যালেন
এটা হয়ে যাবে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে তোমরা এইগুলো বই খাতা নিয়ে বসবে অবশ্যই টেস্ট পেপার সলভ করার জন্য এই স্তরগুলো লিখে নেবে, তাহলে বেশি দিন পর্যন্ত মনে থাকবে। তাহলে 2 নম্বর কী বলেছে, কোন ব্যাকটেরিয়ার দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। তাহলে এইটা ব্যাকটেরিয়ার নাম হয়ে যাবে তোমার মিথোজেনিক ব্যাকটেরিয়া। মিথোজেনিক ব্যাকটেরিয়া হয়ে গেল। তারপর অথবা একটা বলছে তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কী। তাহলে তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক হয়ে যাবে কিলো জুল আর কিলো জুল পার গ্রাম। তাহলে এটা দেখো লিখে নিবে এইভাবে, কিলো কিলো ইন্টু জুল পার গ্রাম। তাহলে এইটা হয়ে গেল তোমার তাপন মূল্যের একক। তাহলে 3 নম্বর দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্র প্রকৃতি কী রূপে যাবে। এটা হয়ে যাবে তোমার সমপরাবৃত্ত। কী যাবে? সমপরাবৃত্ত। তাহলে 4 নম্বর, এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত। তাহলে বলে দিয়েছে 22.4। তাহলে 22 যখনই বলে দিবে 4, তখন যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হয়ে যাবে তোমার সেটা অ্যাভোগাড্রো সংখ্যক। যদি গ্রামে বলতো তাহলে এইটাকে ক্যালকুলেশন করতো। যেহেতু বলেছে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা, এটা হয়ে যাবে তোমার অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে তারপরে কোশ্চেনটা দেখো, কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম। তাহলে এইটা তার একান্ত নিজস্ব ধর্ম হয়ে যাবে তার প্রকৃত, যেটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হয়ে যাবে তোমার তার নিজস্ব ধর্ম। তারপর অথবাটা দেখো, লোহা ও পিতলের তৈরি দ্বিধাত্ম পাত বরফের মধ্যে রাখলে কোন ধাতুটির ভেতরের দিকে বেঁকে যায়। তাহলে ভেতরের দিকে কে বাঁকবে? তাহলে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি, তাহলে এই দুটোর মধ্যে হয়েছে তোমার পিতলের দৈর্ঘ্য, ক্ষেত্র, আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি। তাহলে ওটা যদি বেশি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বেশি, তাহলে কী হয়ে যাবে? সেটা তাড়াতাড়ি কী হয়ে যাবে? বেঁকে যাবে। তাহলে সেটা কী হয়ে যাবে? ভিতরে হয়ে যাবে। তাহলে ওটার হয়ে গেল তোমার পিতল, ভিতরে থাকবে। তাহলে চোখের দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা প্রয়োজন। তাহলে এটা হয়ে যাবে তার উত্তল লেন্স। দীর্ঘদৃষ্টি বললে উত্তল হয়ে যাবে। আর আরেকটা আছে নিকট দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া, সেটা হয়ে যাবে তোমার অবতল লেন্স। তারপরে দেখো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। তাহলে এইটা হয়ে যাবে সমান। ক্ষুদ্র উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে সেইটা হয়ে যাবে সমান। তাহলে এখানে কি বলেছে? উন্মেষযুক্ত কোনো, তাহলে ফোকাস দূরত্ব, তাহলে দর্পণের ক্ষেত্রে, তাহলে যে কোনো দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উপাক্ষীয় মানে কি? ক্ষুদ্র উপাক্ষীয় মানে হয়ে যাচ্ছে তোমার খুব কাছে, মানে মেরুর খুব কাছে যদি হয়, কি বলছে, আপতিত হয়, তাহলে সেটাকে উপাক্ষীয় রশ্মি বলবো। তার জন্য তার দূরত্ব দুটোর কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। কোথায় ছিলাম? তারপরে দেখো, লোহা ও পিতল হলো দ্বিধা পদার্থ, এটা হলো চোখ, এটা তারপর চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি, এটা তো করে দিলাম। তারপরে 7 নম্বরটা দেখো, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস ও বক্রতার, এটা তো পড়ে দিলাম। তাহলে এটা দুটো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে বিওটির একক, তাহলে বিওটির এককের সংজ্ঞা লেখো। তাহলে বিওটি এককের সংজ্ঞা তো আমাদের দেখিয়ে দিচ্ছি।
কি বলা হয়েছে, তাহলে বিওটি এককের সংজ্ঞা দেখো। তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1000 জুল অর্থাৎ 1 কিলোওয়াট হারে 1 ঘন্টা সময়ে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে তাকে 1 বিওটি বলা হয়। ঠিক আছে, তাহলে এটা একটু পজ করে তোমরা লিখে নেবে। তারপরে দেখো